বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? আওয়ামী লীগের এই সময়ে এসে আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। তারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে, সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এ যাবৎ কতজন দেশে ফিরলেন? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন নাকি আরও আগে? ভারত কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে? আগামী 72 ঘন্টার মধ্যে ভারত কি বাংলাদেশে কোনো হামলা করতে পারে? চারিদিক থেকে এরকম একটা গুঞ্জন আমরা শুনতেছি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, 23 জুন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের মধ্যে যখন আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থান, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের জরুরি বৈঠক। দর্শক মণ্ডলী, সেই জরুরি বৈঠকে আদতে কি আলোচনা হয়েছে সেই বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এছাড়াও বলা হচ্ছে সেই জরুরি বৈঠকেই ঠিক হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কবে নাগাদ বাংলাদেশে আসবেন। দর্শকের এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই সাথে দর্শক, এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন গতকাল 23 জুন আওয়ামী লীগ যে কর্মসূচির ডাক দিয়েছিল, আদতে আপনার কাছে কি মনে হয় সেই কর্মসূচি কি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে কি চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের একেবারে দিনক্ষণ? দেশে ফেরা নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা দিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশ জুড়ে সেনার টহলদারি কেন? একটি দলের প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে সতর্কতা জারি কেন? সরকারে থেকেও আওয়ামী লীগকে কি ভয় পাচ্ছে বিএনপি সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো? ঢাকায় আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে কেন? হাসিনার প্রত্যাবর্তনের আশঙ্কাতেই কি চীনের দ্বারস্থ হচ্ছেন এখন আবার ওই তারেক রহমান? প্রশ্ন হলো, এত আয়োজন করেও কি আওয়ামী লীগকে প্রতিহত করা গেল? প্রতিষ্ঠা দিবসে কি প্রত্যাবর্তনের বার্তা দিলেন নেত্রী শেখ হাসিনা? দেখুন, একেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপর আবার সেনা মোতায়েন করা হয়েছে, পাল্টা মিছিল বের করা হয়েছে। এত কিছু সত্ত্বেও কিন্তু দমিয়ে রাখা যায়নি বাংলাদেশের ওই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। 77তম প্রতিষ্ঠা দিবসে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলায় দলের নেতা কর্মীরা আত্মগোপন থেকেই সীমিত পরিসরে ঝটিকা মিছিল করেছে। আর শুধু তাই নয়, রীতিমতো পোস্টারিং এবং লিফলেট বিতরণের মতন কর্মসূচিও পালন করেছে তারা। জানেন কি এই সমস্ত মিছিল থেকে কি স্লোগান দেওয়া হয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকেরা এদিন স্লোগান তুলেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আমি ভয় ভয় নাই, জয় বাংলা, জয় বাংলা, এই তালগো ব্যাগে তালগো। আমি জানি না আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এই স্লোগান শোনার পর রাতে ঘুমোতে পারবেন কিনা ওই বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপির নেতাকর্মীরা। কারণ শেখ হাসিনা যদি একবার বাংলাদেশে ফেরেন এবং ফের একবার মসনদে বসে যান, তবে ওই কট্টরপন্থীদের পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যে পরিকল্পনা, তা মাঠে মারা যাবে। আর শুধু তাই নয়, মাঠে মারা যাবে ওই মৌলবাদীদের মৌরুষি পাট্টা। প্রশ্ন হলো, তবে কি সত্যি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? দলের প্রতিষ্ঠা দিবসে কি তেমনই বার্তা দিয়েছেন তিনি? আর ঠিক এই সময় আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে কেন? পুরোটাই কি কূটনৈতিক সফর, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য ছক? নিশ্চয়ই ফিরে আসবো। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, তখন নিশ্চয়ই ওই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রাইট ওদের নেই, কোনো অধিকার ওদের নেই। দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এই মন্তব্যই করেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। টেলিফোনিক বার্তায় পরিষ্কার জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং ময়লা আবর্জনা সাফ করবেন। খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতি ফিরিয়ে আনতে হবে। এখনও যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুব দ্রুতই আমি ফিরে আসবো। শেখ হাসিনার বক্তব্যের শেষ কথাগুলোই কিন্তু যথেষ্ট ওই বিএনপি সহ বাংলাদেশের সমস্ত মৌলবাদী কট্টরপন্থী দলগুলোর শরীরে রীতিমতো কাঁপুনি ধরানোর জন্য। হাসিনার এই বার্তাতে হাঁটু কেঁপে গেছে এখন ওই জামাতিদের। পাগলের মতন হাত পা ছোড়া শুরু করেছে নাকি তারা? হাসিনা তার বার্তায় পরিষ্কার জানিয়েছেন, সোজা আঙুলে ঘি ওঠে না, সেটা তিনি খুব ভালো করে জানেন। তার এই মন্তব্য থেকেই পরিষ্কার, দূরে থেকেও দেশের মাটিতে নিজের দলকে শক্তিশালী করার প্রয়াস কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি ক্ষমতায় ফিরে আসার পরিকল্পনাও করছেন। তবে কি খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? আর সেই আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে কেন উঠছে প্রশ্ন? আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ঘটছে অন্তরালে? অন্তরালে যেটি ঘটছে, অন্তরালে না বলতে পারেন প্রকাশ্যে, তীব্র গণজাগরণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। এ যাবৎ কতজন দেশে ফিরলেন, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়, আওয়ামী লীগকে আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। আজ 23শে জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে কেন্দ্র করেই ভারতের দিল্লি এবং কলকাতা থেকে এসেছে এক গোপন ও বড় রাজনৈতিক বার্তা। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে বড় আকারের ঝটিকা মিছিল করার। শুধু তাই নয়, মাঝারি সারির 52 জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে এসেছেন আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়ে। কিন্তু কেন এই হঠাৎ প্রত্যাবর্তন? কি আলোচনা হলো গত 12 জুন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে? শেখ হাসিনা কি আসলেই আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন, নাকি আরো আগে? 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ। সেই হিসেবে আজ দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, প্রকাশ্য রাজনীতির সুযোগ নেই। তাহলে উপায়? ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমের কাছে স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিটি সাংগঠনিক কমিটিকে বড় আকারের ঝটিকা মিছিল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের 13টি সিটি কর্পোরেশন এবং 78টি জেলায় যে কোনো মূল্যে এই মিছিলের তাগিদ দেওয়া হয়েছে। খোদ শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখছেন। লন্ডন ও ভারত থেকে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন, আজ, আগামীকাল কিংবা এর কাছাকাছি সময়ে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কি ভাবছে দল? বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল 2026-এর ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কিন্তু সূত্র বলছে যে শেখ হাসিনা সেই পরিকল্পনা থেকে কি খানিকটা সরে এসছেন। আগে ফিরবেন নাকি পরে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন, এই রকম আলাপ আলোচনা চলছে। গত 12 জুন দিল্লির এক গোপন বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহীর এইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একদল নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রত্যাবর্তন নিয়ে কথা না হলেও দেশ জুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে এই বৈঠকে উপস্থিত এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন। কৌশলটা আসলে কি? নীতি নির্ধারকরা বলছেন, এই ঝটিকা মিছিলের মাধ্যমে তারা মূলত দুটি জিনিস যাচাই করতে চান। প্রথমত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জামিন দেওয়ার বিষয়ে বর্তমান সরকারের মনোভাব কেমন তা দেখা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরাম ও প্রভাবশালী দেশগুলোর সমর্থন ও সহায়তা আদায়ের পথ তৈরি করা। এদিকে বাংলাদেশে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর গতকাল সোমবার রাতে ভারতের কলকাতায় এক জরুরি বৈঠকে বসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম। সেখান থেকেই মাঠ পর্যায়ের কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে সরকার ভয় পেয়ে যে সেনাবাহিনী নামিয়ে ফেলেছে, এর জন্য নেতারা বাংলাদেশে অবস্থানরত তাদের নেতা কর্মীদের নতুন গাইডলাইন দিয়েছেন। এই উত্তেজনা যখন চলছে, সরকারের মধ্যে ভীতি, দেশে আওয়ামী লীগ কার্যক্রম করবার চেষ্টা করছে, আর ঠিক এই উত্তেজনার মধ্যে ভারত থেকে অন্তত 52 জন মাঝারি সারির নেতা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের পরিকল্পনা হলো সুবিধাজনক সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়া।
এর আগে সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং জেবুন্নাসা আফরোজ জামিন পেয়েছেন, যা এই নেতাদের মনে আশা জাগিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা কি এতই সহজ? একদমই না। দলের তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। ক্ষমতাচ্যুতির পর থেকে অন্তত 25 জন কেন্দ্রীয় নেতা সহ বহু সাবেক মন্ত্রী, এমপি নিখোঁজ, কর্মীদের সঙ্গে তাদের কোনো রকমের যোগাযোগ নেই। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন, ঝটিকা মিছিল নিয়ে কর্মীদের মনে এক ধরনের অস্বস্তি ও ভয় আছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যারা এখন ঝুঁকি নিয়ে মিছিলে অংশ নেবে, ভবিষ্যতে তারা সাংগঠনিকভাবে বড় পুরস্কার পাবে। কর্মীদের ভীতির কারণ যে মিছিলে অংশগ্রহণ করবার কারণে অনেক নেতাকর্মী গত এই যে প্রায় 2 বছরে গ্রেপ্তারও হয়েছেন। যেমন একটা বড় উদাহরণ, ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম গত বছর একটা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতৃত্ব দেওয়ার পরপরই তিনি গ্রেপ্তার হয়েছেন এবং এখনো পর্যন্ত কারাগারে আছেন। এবার আসা যাক আসল পরিসংখ্যানে। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পর থেকে গত 22 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি সাঁড়াশি অভিযান চলছে। পরিসংখ্যানটি শুনলে আপনি চমকে উঠবেন। মোট মামলা কতগুলো হয়েছে? 1868, যার মধ্যে শেখ হাসিনার নামেই রয়েছে 663টি মামলা, যার মধ্যে 453টি হত্যা মামলা। চিন্তা করুন, একজন মানুষ 453টি হত্যা করেছে। এই মামলাগুলোর মোট আসামি প্রায় 2,25,000 মানুষ। এদিকে দুদক অ্যাকশন নিতে শুরু করেছে। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে 12,827টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 399টি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 80টি মামলায় শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে 1862টি মামলার মধ্যে মাত্র 242টি মামলার তদন্ত শেষ হতে পেরেছে। বর্তমানে দলটির প্রায় 300-র বেশি শীর্ষ নেতা কারাগারে। উপদেষ্টা পরিষদের আমির হোসেন আমু, রমেশ চন্দ্র সেন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণও করেছেন। এছাড়া সভাপতি মণ্ডলীর ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হকের মতো মাখা নেতারা এখন কারাগারে। এমনকি জোটের শরিক রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু বাদ যাননি। আর প্রবীণ নেতা তোফায়েল আহমেদ সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দর্শক, নিষিদ্ধ হওয়ার পর এবং শীর্ষ নেতৃত্ব প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ থাকা অবস্থায় ভারত ও লন্ডনের ওপর ভর করে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল এবং পুনর্গঠনের চেষ্টা বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 52 নেতার ইতিমধ্যে দেশে ফেরা এবং এই আত্মসমর্পণ কি নতুন কোনো রাজনৈতিক চালের অংশ? আমরা ভিডিওর পরিশেষে বলতে পারি যে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে তো একটা জাগরণ তৈরি হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে একটি জাগরণ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে যে আমরা 2 বছর আগের যে বাংলাদেশটায় ছিলাম সেই বাংলাদেশটাই ভালো ছিল, আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগেই ভালো ছিলাম মানুষের যে এই যে জাগরণ, আমি বারবার একটা কথা বলি যে এই জাগরণটাকে ক্যাশ করতে হবে আওয়ামী লীগের। একটা স্থিতিশীল, একটা স্বাভাবিক বাংলাদেশ উপহার দেবার জন্য ক্যাচ করবে কিভাবে সেটি দেখার বিষয় বারবার বলে ইতিমধ্যে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করেছে। দেখুন না, এই যে 52 জন মাঝারি পর্যায়ের নেতা ইতিমধ্যে দেশের বাইরে থেকে দেশে ফিরেছে এবং তারা আদালতে আত্মসমর্পণ করবেন এবং সামনে আরো নানা রকম সমীকরণ ঘটতে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে সরকারের কিন্তু পরাজয় হয়ে গেছে। তারা ফিজিক্যালি হয়তো সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু মাত্র 4 মাস পেরিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে সরকারকে। কাজেই এই সরকারের জনসমর্থন বা কতটুকু জনগণের সরকার সেটি বড় প্রশ্ন। কাজেই সামনে আওয়ামী লীগের জন্য সুসময় আসছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখছি যে বাংলাদেশের নতুন জাতীয় দৈনিক আগামীর সময় তারা একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা মূলত বলতে চাইছে আওয়ামী লীগের এই সময়ে এসে আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। তারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে। এবং এখানে ইন্ট্রোতে শুধু বলে রাখি, সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। রিপোর্টটা চাঞ্চল্যকর হতে পারে যদি এই রিপোর্টটা সত্য হয়। বলতে চাইছে এই 5 নেতার কাঁধে ভর দিয়ে এরকম একটা গোয়েন্দা প্রতিবেদন তৈরি হয়েছে। সেই গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আগামীর সময় এই রিপোর্টটা তৈরি করেছে। যে রিপোর্টের শিরোনাম হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন, পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা প্রতিবেদন, 5 নেতাই ভর করে ফেরার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের। শব্দটা নিষিদ্ধ আওয়ামী লীগ হওয়ার কথা নয়, শব্দটা হওয়ার কথা কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, ছাত্রলীগ নিষিদ্ধ দল।
যাই হোক, শব্দগত ভুল একটা পত্রিকার হতে পারে, কিন্তু এত বড় ঢাকঢোল পিটিয়ে আসা একটা জাতীয় দৈনিকের এরকম ভুল না হলেই ভালো হয়। এই রিপোর্টে গোয়েন্দা প্রতিবেদনের বেলায় বলা হচ্ছে যে মে মাস থেকেই একটা পর্যায়ক্রমে একটা প্রস্তুতি ছিল আওয়ামী লীগের, বিভিন্ন দিনকে কেন্দ্র করে তারা ফেরার চেষ্টা করেছে, মানে ফেরার মানে বিভিন্ন ধরনের বড় কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছে। যেমন জুনের প্রথম দিকে ছিল, জুনের প্রথম দিক হচ্ছে 11ই জুনকে তারা টার্গেট করেছিল, যেদিন শেখ হাসিনার কারামুক্তি দিবস, সেই কারামুক্তি দিবসকে তারা টার্গেট করেছিল। কারামুক্তি দিবসকে টার্গেট করার পর তারা মূলত 23 জুন এই দিবসটাকে টার্গেট করেছিল। তার আগে 7 জুন 6 দফা দিবস, এই দিনকে টার্গেট করেছিল, এবং গোয়েন্দা প্রতিবেদনে এই দিনগুলো উঠে এসেছে। এবং সেই প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র যে 7 জুন 11ই জুন এই তারিখগুলোতে তারা সফল না হলেও পরবর্তী টার্গেট তাদের 23 জুন ছিল। এবং এই শোডাউন কর্মসূচি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে তারা এগোতে থাকবে, এবং এগোতে এগোতে যেটা হবে সেটা হচ্ছে যে এই সীমান্ত দিয়ে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই পারে থাকা নেতারা ক্রমেই ফিরতে থাকবেন। ফিরে এসে তারা কৌশলে স্যারেন্ডার করবেন, স্যারেন্ডার করে কিছুদিন জেলে থাকবেন। জেলে থাকার পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা বাইরে এসে রাজনীতিতে সক্রিয় হবেন। মূলত যে 5 জন নেতাকে টার্গেট করে বলা হচ্ছে যে 5 নেতাকে অবলম্বন করে আওয়ামী লীগ এগোতে চাইছে, এবং সেই 5 নেতার উপরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই 5 নেতার 2 জন সদ্য কারামুক্ত হওয়া নেত্রী, এই 2 জন নেত্রী, বাকি 3 জন নেতা। বাকি 3 জনের মধ্যে একজন আবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, যার আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, হয়তো মানসিক যোগাযোগ রয়েছে, হয়তো তিনি বঙ্গবন্ধু পাগল, এই কারণেই সেই যোগাযোগটা রয়েছে। এত ধোঁয়াশা না রেখে চলুন নামগুলো নিয়ে আলোচনা করি। 5 জনের তালিকায় প্রথম যে নামটা রয়েছে তাকে নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তারের পরে সাথে সাথেই তাকে সব মামলায় জামিন দিয়ে দেওয়া হয়েছিল, তিনি সাবির হোসেন চৌধুরী। সাবির হোসেন চৌধুরীকে 1 নম্বরে রাখা হয়েছে। 2 নম্বরে যাকে রাখা হয়েছে তিনি, যার সঙ্গে আওয়ামী লীগের এখন সম্পর্ক নেই, তিনি আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কিন্তু ওই ধর্মীয় বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার চক্ষুশূল হয়েছিলেন, ধর্মীয় গোষ্ঠীর চক্ষুশূল হয়েছিলেন, এবং তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন। পরবর্তীতে তাকে আমরা দেখেছি যে জেলে যেতে হয়েছে, তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই লতিফ সিদ্দিকী গোয়েন্দা রিপোর্টের 2 নম্বরে রয়েছেন। এরপরে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি, যে নামটা এর আগেও আলোচিত হয়েছে। এই 3 জনের সঙ্গে যে 2 জনের কথা বললাম, যে সদ্য কারামুক্ত হওয়া, মানে 2 জন কারামুক্ত হওয়া, 2 জন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, এই 5 জনের কথা উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে, এবং বলা হচ্ছে যে এই 5 জনের উপরে নজরদারি চালানো হচ্ছে। বলা হয়েছে এসব নেতার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, FM রহমতুল্লাহ এবং তোফায়েল আহমেদের জানাজা ঘিরেও বেশ লোক সমাগম দেখা গেছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির সুযোগও সৃষ্টি হয়েছে। এর বাইরে দায় মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্বভিত্তিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় করার জন্য তাদের উজ্জীবিত করছেন। অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাদের অপতথ্য ছড়ানো সংক্রান্ত সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ বিটিআরসির মাধ্যমে অপতথ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে এই গোপন প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই সাংগঠনিক যোগাযোগ বজায় রেখে চলেছেন। দেশের আরও অনেক এলাকায় এই ধরনের তৎপরতার তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলো তারা বলছে। সব মিলিয়ে গোয়েন্দা প্রতিবেদনে 23 জুনের এই প্রাক্কালে এসে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রাক্কালে এসে গোয়েন্দা প্রতিবেদন, যে গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারটা আমরা বেশ কিছুদিন আগেই আঁচ পেয়েছিলাম, একটু আপনাদেরকে টাচও দিয়েছিলাম, সেই প্রতিবেদন নিয়েই আগামী সময় বলছে যে সেই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই এই 5 জন নেতাকে এক ধরনের মানে কি বলবো যে নজরে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে, এবং তাদের সমস্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি আমরা জানি সেলিনা হায়াত আইভির বাড়ির চারপাশে সিসি ক্যামেরাও লাগিয়েছে পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে, এবং পুলিশ সেই সিসি ক্যামেরায় মনিটরিং করছে যে সেলিনা হায়াত আইভির বাসায় কে আসে, কে যায়, কে কথা বলে, এই ব্যাপারগুলো। তার মানে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখার একটাই কারণ গোয়েন্দা প্রতিবেদন, যে প্রতিবেদনে তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এই 5 জন নেতার কাঁধে ভর দিয়ে সামনের দিকে এগোতে চাইছে বাংলাদেশে। ঘটনা কি তাই? এই 5 জনের যে কোনো একজনকে কি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব সত্যিই দেওয়া হচ্ছে?
দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।